নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে কথা বলবেন বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী এবং মানবাধিকার নিয়ে এক লড়াকু সেনা ZI খান পান্না। স্যার, আমি একটা অন্য বিষয়ে জিজ্ঞাসা করছি। আপনি বলেওছেন বোধহয় যে আপনি শেখ হাসিনার জন্য ব্যাপারে আপনি কি ভাবছেন স্যার? এটা তো এখন বলবো না। আচ্ছা, না আমি একটু একটা জিনিস আছে, ওনার অনেকগুলো ফল্ট আছে, এটা সত্যি। যেমন ওনার বেলা ব্যাংক লুট হয়েছে, মানে কি যে কিছু লোক এত বেনিফিশিয়ারি হয়েছে, উনি পাবলিকলি বলছেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক এবং সে নাকি হেলিকপ্টার ঘুরে বেড়ায়। এই যদি হয় তার পিয়নের অবস্থা, তাহলে তার মন্ত্রিসভার অবস্থা কি? মন্ত্রিসভায় কয়জন ছিল পলিটিশিয়ান আর কয়জন ছিল বিজনেসম্যান? এসব দায় দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে, এবং দুইটা নির্বাচন আসল নির্বাচন হয়, সঠিকভাবে দিলে পরে উনি হয়তো হারিয়ে যেতেন। হারিয়ে এমন ভাবে যেতেন না, লিডার অফ দ্য অপোজিশন থাকতেনই, পরের বার নিশ্চয়ই জিততেন। কিন্তু এইটুকু প্যাশেন্স বা তার নাই। ওই 14 সালের নির্বাচন, তারপরে ওই 18 সালের নির্বাচন, এগুলো তো এটা ঠিক আমার কাছে মনে হয়েছে যে উনি যারাই অ্যাডভাইস করছে এইগুলো সিদ্ধান্তগুলো সঠিক হয় নাই। নির্বাচনটা ফেয়ার করলে পরে হয়তো উনি একটা ইলেকশন হারতেন, কিন্তু লিডার অফ দ্য অপোজিশন তাকে করতেই হতো। 300 সিটের ভিতরে 100 নিচে আওয়ামী লীগকে নামাবার কোনো ক্ষমতা নাই কোন সময়। লিডার অফ দ্য অপোজিশন তো উনিই থাকতেন। 96 যে গভর্নমেন্ট ফর্ম করছে, সেটা তো 2টা না 3টা ভোটে উনি আগেই ছিলেন, এই যে কারণে কোয়ালিশন করতে হইল, ঐক্যমতের সরকার। আসম রব, আনোয়ার হোসেন মঞ্জু, আর কাকে নিয়ে যেন করলেন, তো সেই রকমের তার থেকে তো বেশি পাইতো। কিন্তু স্যার, এই এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে যে ওনার বিরুদ্ধে প্রচুর হত্যা মামলা দেওয়া হয়েছে, যেমন আপনার বিরুদ্ধেও দেওয়া হয়েছিল, মানে যেটা অবিশ্বাস্য আর কি, এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও, মানে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর মামলা, প্রায় 200-র মতো মামলা তো শুধু হত্যা মামলাই আছে, এছাড়া অপহরণ এবং আরো আছে নিশ্চয়ই কিছু, মানে মানে দুর্নীতির অভিযোগগুলো যেগুলো আপনি বললেন, এগুলো তো কোনোভাবেই উপেক্ষা করার নয়। যিনি ক্ষমতায় থাকুন তার তো নৈতিক দায়ও আছে নিজের এখন ওনার বিচারও হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। তো বাংলাদেশে এই মুহূর্তে তো মানে মামলা বাণিজ্য শুরু হয়েছে বলে আমরা যা দেখতে পাচ্ছি আর কি, যে মামলা দিয়ে দেওয়া এবং তারপরে সেখান থেকে অর্থ উপার্জন করা, এই যে পরিস্থিতি, এবং সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রীও পাচ্ছেন না। তো এইটাকে আপনি স্যার কিভাবে দেখছেন? মানে এখানে তো একটা মানবাধিকারের প্রশ্ন আসে, এবং আপনি যেহেতু এই ধরনের, মানে যে কোনো, আপনি যে কথা একটু আগে বলছিলেন যে কোনো অপরাধীরই আইনের সুবিচার পাওয়ার অধিকার আছে, তো আপনি এই ক্ষেত্রে কি ভূমিকা নেবেন? আপনি স্যার কি ভূমিকা নেবেন এই মানবাধিকারের এই সংকটের মুহূর্তে? বলবো না, এটা তো বলবো না। আচ্ছা, আমি অবশ্যই অবশ্যই মানবাধিকার পক্ষে এবং আইনের সুশাসনের পক্ষে পদক্ষেপ নেব। আচ্ছা, আমি একটা ক্ষুদ্র ব্যক্তি এবং এখন আরো অসহায় হয়ে পড়ছি, কারণ আশেপাশে এই আওয়ামী লীগের এতদিনের যে দাপট, 16 বছরে একটা লোক আমি পাশে পাই না, খুব কষ্ট লাগে। এবং এই যে বলছেন না আপনি মামলা বাণিজ্য, বাণিজ্যটা হচ্ছে আমলাদের এবং সরকারের। আমি তো আমার চেম্বার থেকে যতগুলো মামলাই করছি, 1 পয়সা আমি এখন পর্যন্ত নেই। না, আপনি তো একটা প্যাশন থেকে পেশাটাকে নিয়েছেন, সেটা তো আপনাকে তো সবাই জানে, কিন্তু স্যার সবাই তো আর আপনার কাছে পৌঁছতেও পারবে না, আপনার পক্ষে সকলের কাছে পৌঁছানো সম্ভব হবে না। আমার মাই ডোর অনলি, যেখানে আমি শুনেন 12 বছর আমি বার কাউন্সিলের জেনারেল মেম্বার ছিলাম, আর বাংলাদেশের লয়ারদের পক্ষে। হ্যাঁ, আমার কোনো দল নাই, কিন্তু তারপর আমি 2-3 নাম্বারের ভেতর থাকতাম। হ্যাঁ, তো 7 জনের মধ্যে একজন থাকতাম। তো সেইখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সবকিছু ছাপড়ে আমি 2-3 নাম্বারের ভিতর থাকা নট এ ম্যাটার অফ জোক।
এবং দীর্ঘ 12 বছর যাবত। ঠিকই স্যার, একটা জিনিস বলি, মানে এই মানবাধিকার হরণের একটা বড় অস্ত্র হচ্ছে, এটা আন্তর্জাতিকভাবেই আমরা সকলেই জানি, সব দেশেই এটা সত্যি যে মানবাধিকার হরণের একটা সহজতম অস্ত্র হচ্ছে মামলা দিয়ে দেওয়া এবং মামলাতে তাকে মানে মানে আইনি লড়াই থেকে বঞ্চিত করা। তো আমি এখন বিষয়টা এই জায়গায় এসছে, যেহেতু আপনি একজন নামজাদা ব্যক্তি, আপনার আপনার পরিচয় আছে, এবং অন্যদিকে যিনি অভিযুক্ত তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী। তো এক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? মানে তিনি, তারও তো আইনি অধিকার আছে। সাবেক প্রধানমন্ত্রী না হইয়া উনি একজন হইল, রাস্তার ফুটপাতের এক ফকির হইল, এই জন্য কি উনি আইনের আশ্রয় পাবেন না? সেটাই আমি বলতে চাইছিলাম। তো আমি একটা জিনিস শুনছিলাম যে আপনি ওনার মামলা লড়বেন, মানে মানবাধিকারের কারণে লড়বেন, যেহেতু ওনাকে মানে আইন দিয়ে অপদস্থ করা হচ্ছে। তো সেইটা আমি জাস্ট আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি সিদ্ধান্ত একটা ছিল আমার, এটা তো বলতে চাচ্ছিলাম না, আপনি আবার জোর করে বের করছেন। না না, জোর করছি না স্যার, জোর করছি না স্যার, আপনি তো মানে প্রিজুডিস হয়ে যাবে, প্রিজুডিস হয়ে যাবে, মামলায় উল্টা পক্ষ, সরকার পক্ষ আমাকে ধরবে। না, আপনার তো অধিকার আছে আপনার মানে মানে ইয়েদের বাছাই করার, যে আপনি কাদের হয়ে মামলা লড়বেন। তো আপনি যদি একটু বলেন না, মানে আপনার কথার তো মূল্য আছে স্যার, আমি সেই জন্য আপনাকে ইয়েটা করছি আর কি, যে আপনার অবস্থানটা কি, মানে মানবাধিকারের জায়গা থেকে আপনি বলুন। আমার অবস্থা তো বললাম যে আমি দুর্বলের পক্ষে থাকবো, যেই থাক। আমি তো বললাম প্রাইম মিনিস্টার না হয়ে যদি ফুটপাতের এক ফকির হইতো, আমি তার পাশে থাকতাম। মানে আপনি বলছেন যে এমন যদি একটা কোনো অসহায় পরিস্থিতি হয় যে ওনার হয়ে কেউ মামলা লড়ার মতো কেউ নেই, সেক্ষেত্রে আপনি সামনের সামনে আসবেন আর কি, যে ওনারও আইনি অধিকার আছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। মানে আমি প্রশ্নটা এই জন্য করছি যে বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেক লয়ারও অনেকের হয়ে দাঁড়াচ্ছেন না আর কি। হ্যাঁ, তো আমি সেই জন্য, আওয়ামী লীগের কোনো লয়ারই আসছেন না। তো আওয়ামী লীগের যারা এখন জেলবন্দি বা যারা মানে আত্মগোপনে আছেন, মানে গ্রেপ্তারি এড়ানোর জন্য যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি কি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে, আমি পলিটিক্যাল বলছি না, আপনি যেহেতু সকলের জন্যই মামলা লড়েন, অতীতে আমরা সেটা দেখেওছি, সেই জন্যই জিজ্ঞাসা করা যে আপনি কি, মানে এরা এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছে, দেশের নাগরিক তো বটে তারা, তারা তো কেউ মানে বিদেশি নন, তো আপনি কি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য কোনো মানসিক প্রস্তুতি নিচ্ছেন, যে আগামী দিনে আপনি তাদের হয়ে? নিচ্ছে কি, আমি বরাবরই মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে সবাইকে সহায়তা দিয়ে রাখি। আপনি প্রাইম মিনিস্টারের কথা বললেন, আপনি তো এইটা বলেন নাই যে খাগড়াছড়ি বারের দীর্ঘদিনের সভাপতি আশুতোষ চাকমা তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারে বেল দেওয়া হয় না। ঠিক, আপনি তো এটা বললেন না নড়াইলে 5 বছর ধরে বারের প্রেসিডেন্ট, 20 বছর ধরে আওয়ামী লীগের সভাপতি, আরো 5 বছর ছিলেন সেক্রেটারি নড়াইলের, অর্থাৎ প্রণব মুখার্জির শ্বশুর বাড়ি। ঠিক ঠিক স্যার। হ্যাঁ, সে যে কারাগারে আছে সেটা তো বললেন না, কারণ আপনার কাছে দে আর লেস ইম্পর্টেন্ট। না স্যার, লেস ইম্পর্টেন্ট নয় এটা। এক এক করে বলতেছি, আমি তো সারা বাংলাদেশে খবর জানি। ঠিক ঠিক। না আসলে স্যার, আমরা তো দেখুন এতটা গ্রাউন্ড লেভেলের খবর রাখি, মানে সবটা রাখি, কথা কখনোই বলবো না, এরকম দাবি করব না, এটা ঠিক। আপনি যেগুলো বললেন এগুলোও আমাদের বিবেচনায় আসা উচিত, সাধারণ মানুষ, কারণ হাসিনা তো একজন পলিটিশিয়ান, তার হয়ে অনেকেই হয়তো কথা বলার আছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য কে বলবেন। কিন্তু আমি আসলে অন্য কারণে আপনাকে প্রশ্নটা করেছিলাম। 97 সালে যে পিস এগ্রিমেন্ট করছেন, ওটা তো এক্সিকিউট করতে দেন না উনি। না, আমি আসলে স্যার ওই অন্য দৃষ্টিকোণ থেকে আপনাকে প্রশ্নটা করেছি। না, যখন সবল ছিলেন তখন তার বিরুদ্ধে কিন্তু মামলা আমি করছি। স্যার আমি আসলে অন্য দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা করেছি। আমি করেছি যে এই কারণে যে এখন আইন আদালত এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীও ন্যায় বিচার পাবেন কিনা এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। আমি সেই কারণেই শেখ হাসিনার প্রসঙ্গটা এনেছি, যেটা আপনি বলছিলেন যে আপনি কোনো বাছবিচার করবেন না, যিনি বিপন্ন আপনি তার হয়ে মামলা লড়বেন। আমি সেই মানে আপনি যেটা বলছিলেন যে আমি অন্যদের কথা বলছি না, আসলে আমার অন্য কোনো ইন্টেনশন নয়, আমি বলছিলাম এইটাই যে
সাবেক প্রধানমন্ত্রীরও আইনি বিচার, ন্যায় বিচার পাওয়াটা নিয়ে এখন একটা প্রশ্ন আছে। তো ধরেন আমি বলি, উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি জাতির জনকের কন্যা। প্রধানমন্ত্রী অনেক আসবে যাবে, কিন্তু জাতির জনকের কন্যা কিন্তু আসবে যাবে না। ওকে, ঠিক ঠিক তো স্যার। ওইটা তার কাছে, আমার কাছে ওইটা মূল্যবান, প্রধানমন্ত্রীটা মূল্যবান না। হ্যাঁ, আমার জাতির নেতা ছিলেন, শতাব্দীর শ্রেষ্ঠতম নেতা ছিলেন, সহস্র বছরের শ্রেষ্ঠতম নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তার কন্যা সে যে অবস্থায় থাক, আমি তো চেষ্টা করব। স্যার আপনাকে অনেক সময় যেটা মামলা মোকদ্দমা করছি তার ভুল ত্রুটি ধরাই দেওয়ার জন্য, কিন্তু নেন নাই ওনার অ্যাডভাইজার যারা ছিলেন তারা মোটেই না। যেমন উনি ল মিনিস্টার যাকে করছেন, এখন সত্যিটাই বলি, 111 এর সময় প্রথম যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতা আসলো, ওনার মামলায় যে বিরোধিতা করছে তাকে করছেন ল মিনিস্টার পরবর্তীতে, আনিসুল হক, আনিসুল হক, যিনি এখন জেলে আছেন। হ্যাঁ, জেলে আছেন। এখন অয়েলিং করলে পরে, জিভ দিয়ে জুতা চাটলে পরে সেটা যদি একটা হয়, কোয়ালিটি হয়, তাইলে তো আর কি আশা করব। স্যার আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।